দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আসসালামু আলাইকুম। তো আজকে আমি তোমাদের ইতিহাস বোর্ডে দেখতে পাচ্ছ বাংলাদেশের ইতিহাস এবং বিশ্ব সভ্যতা নিয়ে এসেছি, অর্থাৎ তোমাদের কাছে আমি ইতিহাস পড়াবো। ইতিমধ্যে আমাদের পুরো বইটাই পড়া হয়ে গেছে। আশা করি তোমরা বাসায় পড়াশোনা করেছ। তারপরও আমি যেহেতু পুরো বইটাই আমাদের পড়া হয়ে গেছে, পুরো সিলেবাস ম্যাট্রিক পরীক্ষার জন্য, এসএসসি পরীক্ষার জন্য পুরো সিলেবাসটাই যেহেতু শেষ হয়ে গেছে, তো আমি এবার প্রথম থেকে পড়াচ্ছি। প্রথম অধ্যায় ইতিহাস পরিচিতি, বোর্ডে দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় ইতিহাস পরিচিতি। তো তোমাদের ইতিমধ্যে তোমাদের জন্য একটু সিলেবাস সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। কোভিড-19 পরিস্থিতিতে 2021 সালে এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি থেকে আমি তোমাদেরকে প্রথম অধ্যায় থেকে পড়াবো, প্রথম অধ্যায় ইতিহাস পরিচিতি। তো পাঠ্যপুস্তকে উল্লিখিত শিক্ষণফলগুলি তোমরা আগেই জেনেছ। এখন দেখো, আবারও বলছি, এই অধ্যায়টা পড়ে তোমরা ইতিহাস ও ঐতিহ্যের ধারণা, স্বরূপ, পরিসর ব্যাখ্যা করতে পারবে, ইতিহাসের উপাদান প্রকারভেদ বর্ণনা করতে পারবে, ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করতে পারবে, ইতিহাস ও ঐতিহ্যের প্রতি আগ্রহী হতে পারবে। এখন আমি আবারও বলছি, ইতিহাস জিনিসটা কি? ইতিহাস হলো সত্য ঘটনা উপস্থাপন করে, অর্থাৎ ইতিহাস কোনো গল্প কাহিনী নয়, সত্য ঘটনা। যে ঘটনাগুলি ঘটে গেছে সেই ঘটনাগুলো সত্য, তা যাচাইয়ের মাধ্যমে ইতিহাস লেখা হয়। তো ইতিহাস সম্পর্কে গভীর অনুসন্ধান করতে হলে ইতিহাসের উপাদান প্রকারভেদ সম্পর্কে অবহিত হতে হবে। এজন্য আমাদের জানতে হবে ইতিহাস কি, জানতে হবে কত ধরনের ইতিহাস লেখা যায় বা ইতিহাস কত ধরনের হয়, ইতিহাস পাঠের প্রয়োজনীয়তায় বা কি, এই অধ্যায়ে এসব বিষয় নিয়ে আলোচনা করা হবে। এখন দেখো, ইতিহাস ও ঐতিহ্যের ধারণা। ইতিহাস শব্দটি তোমরা জানো ইতি শব্দ থেকে এসেছে, যার অর্থ ঐতিহ্য। ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, তারপরে সাহিত্য, সংস্কৃতি, যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। এই ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছিয়ে দেয় ইতিহাস। তো একজন ঐতিহাসিকের সংজ্ঞাটা বললে তোমরা আরো ভালো বুঝতে পারবে। ইএইচ কারের ভাষায় বলা যায়, ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। আরো আরো ব্যাখ্যা করতে হলে বলা যায়, অতীতের ক্রমবিবর্তন ও ঐতিহ্যের বস্তুনিষ্ঠ বিবরণী হলো ইতিহাস। আর গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে ইংরেজি হিস্টোরি শব্দটির উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে ইতিহাস। হিস্টোরিয়া শব্দটির প্রথম ব্যবহার করেছিলেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস, তিনি ইতিহাসের জনক হিসেবে খ্যাত। তো এখন যদি আমি তোমাদেরকে পুরো অধ্যায়টা বোঝাতে যাই, তাহলে আমরা পুরো সিলেবাস শেষ করতে পারবো না। আশা করি তোমরা বুঝেছো। আর যেসব অধ্যায়ে তোমরা বুঝতে পারবে না, আমার সাথে যোগাযোগ করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমার ফোন নাম্বার তোমাদের ডায়েরিতে আছে, অথবা বিদ্যালয়ে যোগাযোগ করবে। ইতিহাস পড়লে কিন্তু অনেক সহজ। তোমরা ইতিহাস নিয়ে একটু ভীত থাকো যে অনেক পড়তে হয়, অনেক পড়তে হয়। আসলে তা না, মনোযোগ দিয়ে পড়লে ইতিহাস অনেক একটা মজার বিষয়, পড়তেও ভালো লাগে। তোমরা ভয় পাবে না, তোমরা ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহী হবে। এমনিতেই তো আমরা অতীতকে জানতে ইচ্ছা করে আমাদের, আমরা জানতে চাই, তাই না? সেই ইচ্ছে থেকেই তোমরা ইতিহাসটা আগ্রহী হয়ে পড়বে, তাহলে দেখবে তোমাদের আর ভয় থাকবে না, পড়তে ইচ্ছে করবে, ভালো লাগবে। তো আমরা ইতিহাস শব্দটি কি, ইতিহাস কি সেটা জেনেছি। ইতিহাস মানে সত্য ঘটনা। সত্য ঘটনা অবলম্বনে ইতিহাস লিখিত হয় এবং আমরা অতীতকে জানতে পারি। অতীতের ভিত্তিতে আমরা বর্তমান রচিত হয় এবং আমরা ভবিষ্যৎটা কিভাবে আমাদের জীবন কাটাবো সেভাবে আমরা একটা ধারণা পেতে পারি, অভিজ্ঞতা আমাদের হয়। তো দেখো, ইতিহাসবিদ রেফসন বলেছেন, ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক এবং ধারাবাহিক বর্ণনা। আধুনিক ইতিহাসের জনক জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ফন র্যাঙ্কে মনে করেন, প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও তার সত্য বিবরণী ইতিহাস। এই গেল ইতিহাস ঐতিহ্যের ধারণা। এরপরে ইতিহাসের উপাদান দেখো। যেসব তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব, তাকেই ইতিহাসের উপাদান বলা হয়।
ইতিহাসের উপাদানকে দুই ভাগে ভাগ করা যায়, একটা লিখিত উপাদান আরেকটি অলিখিত উপাদান। লিখিত উপাদানগুলো কি? ইতিহাস রচনা লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, নথিপত্র ইত্যাদি। বিভিন্ন দেশি বিদেশি সাহিত্যকর্মে তৎকালীন সময়ের কিছু তথ্য পাওয়া যায়, যেমন বেদ কৌটিল্যের অর্থশাস্ত্র, কলম বনের রাজত রঙ্গিনী, মিনাজুর সিরাজের তবকাতি নাসিরি, আবুল ফজলের আইনি আকবরী ইত্যাদি। দেখো এরপরে অলিখিত উপাদানগুলি কি? লিখিত উপাদান কি? লিখিত আকারে থাকে, যা লিখিত আকারে থাকে সেগুলি হলো লিখিত উপাদান। ধরো সরকারি নথিপত্র, চিঠিপত্র থেকেও আমরা নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করতে পারি তৎকালীন আর কি, অতীতের। আচ্ছা, অলিখিত উপাদানগুলো কি? অলিখিত উপাদানকে আবার প্রত্নতত্ত্ব উপাদানও বলা হয়। যেসব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময়, স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই, সেসব বস্তু বা উপাদানই প্রত্নতত্ত্বের নিদর্শন। প্রত্নতত্ত্ব নিদর্শনসমূহ মূলত অলিখিত উপাদান, যেমন ধরো মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত ইত্যাদি। এই সমস্ত প্রত্নতত্ত্ব নিদর্শন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা এবং বিশ্লেষণের ফলে সে সময়ের অধিবাসীদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। দেখো উদাহরণ হিসেবে উল্লেখ করা যায় সিন্ধু সভ্যতা, বাংলাদেশের মহাস্থানগড়, পাহাড়পুর, ময়নামতি ইত্যাদি স্থানের প্রত্নতত্ত্ব নিদর্শনের কথা। তো আবার সম্প্রতি নরসিংদী ও আরি বটেশ্বরের প্রত্নতত্ত্ব আবিষ্কার হয়েছে। ওই অঞ্চলের প্রত্নতত্ত্ব নিদর্শনের প্রমাণ হয়েছে যে বাংলাদেশে 2500 বছর পূর্বেও নগর সভ্যতার অস্তিত্ব ছিল। এই আবিষ্কারের ফলে বাংলার প্রাচীন সভ্যতা নবদিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে, বদলে যাচ্ছে। বাংলার প্রাচীন সভ্যতা সম্পর্কে অনেক ধারণা অদূর ভবিষ্যতে নতুনভাবে লিখতে হবে বাংলার প্রাচীন ইতিহাস। আরো বলতে পারি, সাভারের স্মৃতিসৌধ দেখে আমরা বলতে পারি, কি বলতে পারি? অলিখিত উপাদান দেখে বলতে পারি এটা কিসের পরিচয় বহন করে? আমাদের মহান মুক্তিযুদ্ধের কথা মনে করিয়ে দেয়। 1971 সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, আমরা সেটা এই স্মৃতিসৌধ থেকে বুঝতে পারি। আবার শহীদ মিনার থেকে আমরা বলতে পারি 1952 সালে যারা ভাষার জন্য জীবন দিয়েছিলেন তাদের স্মরণের করার জন্য শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। এগুলো তো গেল লিখিত উপাদান, অলিখিত উপাদান। কিন্তু শুধু লিখিত একটি উপাদান দিয়ে কিন্তু ইতিহাসের সম্পর্কে সম্পূর্ণভাবে জানা সম্ভব না। লিখিত অলিখিত উপাদানের সমন্বয়ে কি হবে? তোমাদের ইতিহাস পরিপূর্ণভাবে তোমরা জানতে পারবে। এবার দেখো ইতিহাসের প্রকারভেদ। মানব সভ্যতা, সমাজ সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে নতুন নতুন বিষয়ে ইতিহাস লেখা হচ্ছে, ফলে সম্প্রসারিত হচ্ছে ইতিহাসের পরিসর। তো দেখো ইতিহাসের গঠন, পঠন, আলোচনা ও গবেষণা কর্মের সুবিধার্থে ইতিহাসকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো ভৌগোলিক অবস্থানগত ও বিষয়বস্তুগত ইতিহাস। ভৌগোলিক অবস্থানগত দিক বা ভৌগোলিক অবস্থানগত ইতিহাস কি? যে বিষয়টি ইতিহাসে স্থান পেয়েছে তা কোন প্রেক্ষাপটে রচিত, স্থানীয়, জাতীয় না আন্তর্জাতিক। এভাবে ভৌগোলিক অবস্থানগত দিক থেকে শুধু বোঝার সুবিধার্থে ইতিহাসকে আবারও তিন ভাগে ভাগ করা যায়, যথা স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস, জাতীয় ইতিহাস ও আন্তর্জাতিক ইতিহাস। বিষয়বস্তুগত ইতিহাস কি? একটা তো হলো ভৌগোলিক অবস্থানগত দিক বা ভৌগোলিক অবস্থানগত ইতিহাস, আরেকটা হলো বিষয়বস্তুগত ইতিহাস। কোনো বিশেষ বিষয়ের উপর ভিত্তি করে যে ইতিহাস রচিত হয় তাকে বিষয়বস্তুগত ইতিহাস বলা হয়। ইতিহাসের বিষয়বস্তুর পরিসর ব্যাপক। শুধু সাধারণভাবে একে 5 ভাগে ভাগ করা যায়, যথা রাজনৈতিক ইতিহাস, সামাজিক ইতিহাস, অর্থনৈতিক ইতিহাস, সাংস্কৃতিক ইতিহাস ও সাম্প্রতিক ইতিহাস। সাম্প্রতিক সময়ে যে ইতিহাস ঘটনাগুলো ঘটে সেগুলো হলো সাম্প্রতিক ইতিহাস। তো ইতিহাসের এই তো গেল আমাদের ইতিহাসের প্রকারভেদ। এবার আমরা ইতিহাসের বিষয়বস্তুটা পড়ব। ইতিহাসের বিষয়বস্তুটা পড়লে আমরা ইতিহাস সম্পর্কে আরো ভালো ধারণা পেতে পারবো। দেখো, মানব সমাজ ও সভ্যতার ধারাবাহিক পরিবর্তনের প্রমাণ ও লিখিত দলিল হলো ইতিহাস। ইতিহাস কি তোমরা আগেই জেনেছ। এখন দেখো বিষয়বস্তুটা কি? ঐতিহাসিক বিকল্প মনে করেন মানব সমাজ ও মানবীয় প্রতিষ্ঠান সমূহের উৎপত্তি বিকাশ ইতিহাসের বিষয়বস্তু। তো সুতরাং দেখা যাচ্ছে যে মানুষের গুরুত্বপূর্ণ অর্জন যা মানব সমাজ সভ্যতার উন্নতি অগ্রগতিতে অবদান রাখতে সক্ষম হয়েছে তা সবই ইতিহাসের বিষয়বস্তু। যেমন শিল্প, সাহিত্য, সংস্কৃতি, দর্শন, স্থাপত্য, রাজনীতি, যুদ্ধ, ধর্ম, আইন, প্রতি বিষয়। সামগ্রিকভাবে যা কিছু সমাজ সভ্যতা বিকাশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করেছে তাই ইতিহাসের বিষয়বস্তু। মানে মানুষের সাথে সম্পর্কিত সব বিষয় হলো ইতিহাসের বিষয়বস্তু।
যেমন শিল্প, সাহিত্য, সংস্কৃতি, দর্শন, স্থাপত্য, রাজনীতি, যুদ্ধ, ধর্ম, আইন ইত্যাদি। আচ্ছা, ইতিহাসের স্বরূপটা দেখো এবার। ইতিহাসের স্বরূপটা কি? ইতিহাস জ্ঞান অর্জনের অন্যান্য শাখা থেকে আলাদা। এর রচনা উপস্থাপনার পদ্ধতিও ভিন্ন। ইতিহাসের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করলে এ সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাওয়া যাবে। প্রথমত, সত্যনিষ্ঠ তথ্যের সাহায্যে অতীতের পুনর্গঠন করাই হলো ইতিহাসের বৈশিষ্ট্য। দ্বিতীয়ত, ইতিহাসের আলোচনার বিষয় হচ্ছে মানব সমাজ ও সভ্যতার অগ্রগতির ধারাবাহিক তথ্য নির্ভর বিবরণ। তৃতীয়ত, ইতিহাস থেমে থাকে না, এটি গতিশীল এবং বহমান, যে কারণে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ সন্তারিখ ব্যবহার করে তা ভাগ করা কঠিন। আবার পরিবর্তনের ধারাও সব দেশে একসঙ্গে ঘটেনি। চতুর্থত, ঘটে যাওয়া ঘটনার সঠিক বিবরণ পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরাও ইতিহাসের বৈশিষ্ট্য। তবে ঘটনার নিরপেক্ষ বর্ণনা না হলে সেটা সঠিক ইতিহাস হবে না। নিরপেক্ষ মানে সত্য ঘটনা হতে হবে, একদম নিরপেক্ষভাবে সার্বিকভাবে সত্য হতে হবে, তাহলে আমরা কি করতে পারবো, আমরা ইতিহাস সম্পর্কে সঠিকভাবে জানতে পারবো, এবং ইতিহাস সেটাই হবে ইতিহাস। মিথ্যের উপর নির্ভর করে ইতিহাস রচিত হয় না। এবার ইতিহাসের পরিসরটা দেখো। মানুষ কর্তৃক সম্পাদিত সকল বিষয় ইতিহাসের আওতাভুক্ত। মানুষের চিন্তা, ভাবনা, পরিকল্পনা, কার্যক্রম, শাখা প্রশাখার বিষয় বিস্তৃত। যত শাখা প্রশাখা বিস্তৃত, ইতিহাসের সীমাও ততদূর পর্যন্ত বিস্তৃত। যেমন প্রাগৈতিহাসিক যুগের প্রথম পর্বের মানুষের কর্মকাণ্ড খাদ্য সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ ছিল, ফলে মানে পুরাতন যুগে আর কি, তখন কি ছিল, তখন মানুষের কর্মকাণ্ড ছিল খাদ্য সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ, ফলে সে সময় ইতিহাসের পরিসরও ছিল কি খাদ্য সংগ্রহমূলক কর্মকাণ্ড ভিত্তিক ছিল। সময়ের বিবর্তনে সঙ্গে সঙ্গে ইতিহাস চর্চা ও গবেষণার বৈজ্ঞানিক পদ্ধতি অনুষ্ঠিত হচ্ছে, ফলে ইতিহাসের শাখা প্রশাখার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে, বিস্তৃত হচ্ছে ইতিহাসের সীমানাও। 19 শতকে শুধু রাজনীতি ইতিহাসের বিষয় হলো মার্ক্সবাদ প্রচারের পর অর্থনীতি, সমাজ, শিল্পকলার ইতিহাস রচিত হতে থাকে। এভাবে একের পর এক বিষয় ইতিহাসভিত্ত যা সম্প্রসারিত হচ্ছে ইতিহাসের পরিধি ও পরিসর। তো এরপরে দেখো ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা। আমরা কেন ইতিহাস পাঠ করব? হ্যাঁ, এত বিষয় থাকতে আমরা কেন ইতিহাস পাঠ করব? তো দেখো, মানব সমাজ সভ্যতার বিবর্তনের সত্য নির্ভর বিবরণ হচ্ছে ইতিহাস। এই কারণে জ্ঞান চর্চার শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব অপরিসীম। ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম। ইতিহাস পাঠ মানুষকে অতীতের পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বুঝতে, ভবিষ্যৎ অনুমান করতে সাহায্য করে। ইতিহাস পাঠের ফলে মানুষের পক্ষে নিজের ও নিজ দেশের সম্পর্কে মঙ্গল অমঙ্গলের পূর্বাভাস পাওয়া সম্ভব। সুতরাং দেশ, জাতির স্বার্থে এবং ব্যক্তির প্রয়োজনে ইতিহাস পাঠ করা প্রয়োজন। আমরা অতীতকে জানবো, জেনে বর্তমান রচিত করব, এবং ভবিষ্যৎ কিভাবে আমাদের কাটাতে হবে সেভাবে আমরা ইতিহাস পাঠই গুরুত্ব বুঝতে পারবো, যে ভবিষ্যতে কিভাবে আমাদের ভবিষ্যৎ অনুমান করতে সাহায্য করে কে? ইতিহাস। জ্ঞান ও আত্মমর্যাদা বৃদ্ধি করে। অতীতের সত্যনিষ্ঠ বর্ণনা মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে। আর এই বিবরণ যদি হয় নিজ দেশ, জাতির সফল সংগ্রাম ও গৌরবময় ঐতিহ্যের, তাহলে তা মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। একই সঙ্গে আত্মপ্রত্যয়ে, আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। সেক্ষেত্রে জাতীয়তাবোধ, জাতীয় সংহতি সুদৃঢ়ীকরণে ইতিহাস পাঠের বিকল্প নেই। দেখো, আমাদের দেশ কিন্তু একসময় 1947 সালে ভারতীয় উপমহাদেশ থেকে ভাগ হয়ে দুইটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয়। ব্রিটিশদের থেকে আমরা যখন স্বাধীনতা পাই, ভারতীয় উপমহাদেশ যখন স্বাধীন হয়, তখন দুইটি রাষ্ট্রের সৃষ্টি, একটা পাকিস্তান, একটি কি অপরটি ভারত। তো পূর্ব পাকিস্তান পাকিস্তানের অধীন ছিল, মানে পূর্ব পাকিস্তান মানে আমাদের বাংলাদেশ, তখন নাম ছিল পূর্ব পাকিস্তান। আমরা অনেক পূর্ব পাকিস্তানের সাথে আমরা 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি। তো সেই স্বাধীনতার ইতিহাস পড়লে আমরা কি পাই? আমরা মনে অনেক অনুপ্রেরণা পাই যে আমার নিজের দেশকে ভালোবাসতে হবে, নিজের দেশের কল্যাণ চিন্তা করতে হবে, তাহলে আমি কি করতে পারবো, আমি ভালো থাকবো। তো দেখো, এই জন্যই তো আমাদের ইতিহাস পাঠ করা দরকার। সচেতনতা বৃদ্ধি করে ইতিহাস জ্ঞান, মানুষকে সচেতন করে তোলে। উত্থান, পতন এবং সভ্যতার বিকাশ ও পতনের কারণগুলো জানতে পারলে মানুষ ভালো মন্দের পার্থক্যটা সহজেই বুঝতে পারে, ফলে সে তার কর্মের পরিণতি সম্পর্কে সচেতন থাকে। দেখো, সচেতনতা বৃদ্ধি করে কিভাবে? উত্থান, পতন ও সভ্যতার বিকাশ ও পতনের কারণগুলি জানতে পারলে মানুষ ভালো মন্দের পার্থক্যটা সহজেই বুঝতে পারে, ফলে কি হয়? তার কর্মের পরিণতি সম্পর্কে সচেতন থাকে।
যে আমি এই কাজটা করলে ভালো হবে, এই কাজটা করলে ভালো হবে না। সুতরাং আমি এই সচেতনতা কোত্থেকে পাবো? ইতিহাস পাঠ থেকে। দৃষ্টান্তের সাহায্যে শিক্ষা দেয়। দৃষ্টান্ত মানে উদাহরণের সাহায্যে শিক্ষা দেয়। ইতিহাসের ব্যবহারিক গুরুত্ব অপরিসীম। মানুষের ইতিহাস পাঠ করে অতীত ঘটনাগুলি দৃষ্টান্ত থেকে শিক্ষা নিতে পারে। ইতিহাসের শিক্ষা বর্তমানের প্রয়োজনে কাজে লাগানো যেতে পারে। আগেই বলেছি বর্তমানের প্রয়োজনে কাজে লাগানো যায় এবং ভবিষ্যতেও আমরা নিরূপণ করতে পারি। ইতিহাস দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় বলে ইতিহাসকে বলা হয় শিক্ষণীয় দর্শন। এরপরে দেখো, ইতিহাস পাঠ করলে বিচার বিশ্লেষণ ক্ষমতাও বাড়ে, যা দার্শনিক দৃষ্টিভঙ্গি তৈরিতে সাহায্য করে, ফলে জ্ঞান চর্চার প্রতি আগ্রহ জন্মে। এই ছিল তোমাদের প্রথম অধ্যায়, ইতিহাস পরিচিতি। তো তোমরা জানলে ইতিহাস কি, ইতিহাসের স্বরূপ, ইতিহাস ঐতিহ্যের ধারণা, ইতিহাসের উপাদানটা একদম সহজ, যা লিখিত আকারে তোমরা একদম বহু নির্বাচনী প্রশ্ন আসলে এটা এই কয়েকটা উপাদান দেওয়া হয়, এটা কোন কি উপাদান, তখন তোমরা কি যেটা লিখিত আকারে থাকে সেটা লিখিত উপাদান একটা সহজ সংজ্ঞা নাও, আর একটা যেটা লিখিত আকারে থাকে না সেগুলো হলো কি মুদ্রা, শিলালিপি, স্থললিপি, তাম্রলিপি, ইমারত, এগুলো হলো অলিখিত উপাদান। কেমন? তো তোমরা সহজে বুঝতে পারবে লিখিত উপাদান, অলিখিত উপাদান, এই ধরনের প্রশ্ন খুব পরীক্ষায় আসে। উপাদানগুলি, ইতিহাসের উপাদানগুলি, ইতিহাস কি, ইতিহাসের সংজ্ঞা, ইতিহাসের উপাদান, তারপরে ইতিহাসের প্রকারভেদ, ইতিহাসের বিষয়বস্তু, ইতিহাসের স্বরূপ, ইতিহাসের পরিসর এবং ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা। এই প্রশ্নগুলি শিখলে তোমাদের ইতিহাস পরিচিতি থেকে অবশ্যই একটা প্রশ্ন থাকবে, সৃজনশীল প্রশ্ন। তাহলে তোমাদের অধ্যায়টাও ছোট, বুঝতেও সহজ। তোমরা এই অধ্যায়টা খুব ভালো করে পড়বে, যাতে তোমরা ইতিহাস পরিচিতি থেকে একটা প্রশ্ন অবশ্যই আনসার করতে পারো। এই ইতিহাস পরিচিতি থেকে একটা প্রশ্ন অবশ্যই থাকে এবং বহু নির্বাচনীয় প্রশ্ন 2-3টা থাকে। তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তো তোমাদের এই বইতেই আছে বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন। তোমরা 6-7 পৃষ্ঠা দেখো, এই প্রশ্নগুলো শিখবে। এবং আমি তোমাদেরকে যেগুলো বলেছি, ইতিহাস কি, ইতিহাসের উপাদান, তারপরে ইতিহাসের প্রকারভেদ, বিষয়বস্তু, স্বরূপ, পরিসর, পাঠের প্রয়োজনীয়তা, এগুলি সব শিখে ফেলবে এবং প্রশ্ন আকারে তৈরি করে তোমরা খাতায় বাড়ির কাজ করে ফেলবে। এরপরে আমরা দেখো এরপরে আমরা যাব বিশ্ব সভ্যতা দ্বিতীয় অধ্যায়ে। শিক্ষার্থীরা আশা করি খাতা কলম বই নিয়ে বসেছ, মনোযোগ দিয়ে শুনছ। একটু মনোযোগ দিয়ে শুনলে তোমাদের বুঝতে সহজ হবে। এরপরে বইটা পড়লে তোমাদের ইতিহাস সম্পর্কে কোনো অনাগ্রহ থাকবে না। তোমরা যেহেতু ক্লাসে অনেক সময় বলো যে অনেক বড় সন্তানই মনে থাকে না, এগুলি তোমরা মনোযোগ দিয়ে পড়লে তোমাদের কোনো অসুবিধা হবে না এবং পড়তে আগ্রহ জমবে। আগ্রহ করে পড়লে সব বিষয় বুঝতে সুবিধা হয়। এবার দেখো, আমি যাচ্ছি দ্বিতীয় অধ্যায়ে। বিশ্ব সভ্যতা শিক্ষার্থীরা, বিশ্ব সভ্যতার মধ্যে তোমাদের সিলেবাস আছে 2021 সালে এসএসসি পরীক্ষা পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি থেকে আমি তোমাদেরকে পড়াচ্ছি। তোমরা এগুলি খাতায় লিখে নাও। এবার তোমাদের আছে মিশর, এই অধ্যায়ে আছে মিশরীয় সভ্যতা, মিশর, সিন্ধু, এরপরে আছে গ্রিক, রোম। তার মানে তোমাদের মিশরীয় সভ্যতা আছে, সিন্ধু সভ্যতা আছে, গ্রিক সভ্যতা আছে, রোম সভ্যতা আছে। দেখো, আমি এটা কিন্তু কোভিড-19 পরিস্থিতিতে 1921 সালে এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি থেকে পড়াচ্ছি। তোমরা আশা করি মনোযোগী হবে। এই অধ্যায়গুলি তোমাদেরকে অবশ্যই পড়তে হবে মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। তো দেখো, এবার আমরা এই অধ্যায়গুলো পড়লে আমরা কি জানতে পারবো, তোমাদেরকে আগেও পড়িয়েছি তোমাদেরকে। তো দেখো, শিক্ষণফলটা দেখো,
প্রাচীন মিশরীয় সভ্যতার ক্রমবিকাশের ধারা বর্ণনা করতে পারবে। নীল নদের অবদান উল্লেখপূর্বক প্রাচীন মিশরের রাষ্ট্র সমাজের বর্ণনা করতে পারবে। বিশ্ব সভ্যতা বিকাশে প্রাচীন মিশরীয় সভ্যতার গুরুত্বপূর্ণ অবদান সমূহ মূল্যায়ন করতে পারবে। সিন্ধু সভ্যতার আবিষ্কারের কাহিনী ও ভৌগোলিক অবস্থান জানতে পারবে। সিন্ধু সভ্যতার রাজনৈতিক, আর্থসামাজিক ও ধর্মীয় অবস্থা বর্ণনা করতে পারবে। সভ্যতার বিকাশে সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা, শিল্পকলা, ভাস্কর্যের বর্ণনা করতে পারবে। ভৌগোলিক অবস্থান ও সময়কালের বর্ণনাপূর্বক গ্রিক সভ্যতার উদ্ভবের পটভূমি বর্ণনা করতে পারবে। নগর রাষ্ট্রের ধারণা প্রদানপূর্বক গণতান্ত্রিক নগর রাষ্ট্র সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। বিশ্ব সভ্যতার অগ্রগতিতে গ্রিক সভ্যতার শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, দর্শন ও বিজ্ঞানের অবদান বর্ণনা করতে পারবে। ভৌগোলিক অবস্থান ও সময়কাল উল্লেখপূর্বক প্রাচীন রোমান সভ্যতা বর্ণনা করতে পারবে। রোম নগরী ও রোমান শাসনের বিভিন্ন ধাপ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। শিক্ষা, সাহিত্য, লিখন পদ্ধতির বিকাশে প্রাচীন রোমান সভ্যতার অবদান বিশ্লেষণ করতে পারবে। সভ্যতার বিকাশে প্রাচীন রোমান সভ্যতার স্থাপত্য, ভাস্কর্য ও বিজ্ঞানের বিজ্ঞানের অবদান সম্পর্কে বর্ণনা করতে পারবে। এই তো গেল এগুলি শিখন ফল। শিখন ফল তোমরা আগেও জেনেছ। আর আরো আছে বিশ্ব সভ্যতার প্রাচীন রোমান সভ্যতার ধর্ম, দর্শন ও আইনের প্রভাব আলোচনা করতে পারবে। বিশ্ব সভ্যতা সম্পর্কে জ্ঞান লাভের মাধ্যমে প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল হতে পারবে। এবার আমরা আসি বিশ্ব সভ্যতায়। তোমরা দ্বিতীয় অধ্যায় খোলো। প্রিয় শিক্ষার্থীরা ৮ পৃষ্ঠা খোলো। আদিম যুগের মানুষ কৃষিকাজ জানতো না, কি করতো? বনে বনে ঘুরে ফলমূল সংগ্রহ করতো, তাই ছিল তাদের খাদ্য। এরপর মানুষ পাথর ভেঙে কি করতো? অস্ত্রে অস্ত্রে পাথর ভেঙে ঘষে ঘষে ধারালো অস্ত্র তৈরি করতে শেখে। সে সময় পাথরই ছিল তাদের কি একমাত্র হাতিয়ার, যে কারণে এই যুগকে পাথরের যুগ বলা হয়। অনেক সময় তোমাদের প্রশ্ন আসে পাথরের যুগ কাকে বলা হয়, তখন তোমরা এই উত্তরটা করতে পারবে। পাথর যুগের প্রথম পর্যায়কে বলা হয় পুরনো পাথর যুগ বা নৌপলীয় যুগ, পুরোপলীয় যুগ। এই যুগে মানুষ পাথরের অস্ত্র দিয়ে দলবদ্ধভাবে পশু শিকার করত, এরা আগুনের ব্যবহারও জানতো না। তো পুরনো পাথরের যুগ শেষ হয়, মানুষের যাযাবর জীবনের অবসান ঘটে কৃষিভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে। এই যুগকে বলা হয় কি? নতুন পাথরের যুগ বা নবপলীয় যুগ। কৃষির প্রয়োজনে এই যুগে মানুষ নদীর তীরে বসবাস শুরু করে, ঘর বাড়ি নির্মাণ করতে শেখে। এভাবে মানব সভ্যতা শুরু। এ অধ্যায়ে কিভাবে মানুষ ধাপে ধাপে সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে তারও সত্য কাহিনী, যাকে আমরা বলি ইতিহাস, সে বিষয়ে আলোচনা করা হবে। প্রথমেই আমরা পড়ব মিশরীয় সভ্যতা। পটভূমি দেখো, আফ্রিকা মহাদেশের উত্তর পূর্বে অংশে বর্তমানে যে দেশটির নাম ইজিপ্ট, সেই দেশের প্রাচীন নাম মিশর। খ্রিস্টপূর্ব ৫০০০ থেকে ৩২০০ অব্দ পর্যন্ত নীল নদের অববাহিকায় একটি সমৃদ্ধ জনপদের উদ্ভব হয়। এ সময় থেকে মিশর প্রাচীন সভ্যতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদান রাখতে শুরু করে। তো ভৌগোলিক অবস্থানটা দেখো, 3টি মহাদেশ দ্বারা ঘিরে থাকা মিশরের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটি আফ্রিকা, এশিয়া ও ইউরোপ মহাদেশ দ্বারা পরিবেষ্টিত। দেখো এক নম্বরের প্রশ্ন আসে যে এশিয়া মহাদেশ কয়টি মহাদেশ দ্বারা গঠিত, অথবা এই দেশটির নামগুলো কি কি? এশিয়া, আফ্রিকা, ইউরোপ। আর সময়কাল ছিল 2500 বছরের বেশি সময়ব্যাপী স্থায়ী হয়েছিল। প্রাচীন মিশরের নিরবিচ্ছিন্ন ও দীর্ঘ ইতিহাসের সূচনা 5000 খ্রিস্টপূর্বাব্দে, বিশেষ করে নবপলীয় যুগে। তবে মিশরের সভ্যতার গোড়াপত্তনায় ম্যানেসের নেতৃত্বে, যা প্রায় 3000 বছর ধরে সমমহিমায় উজ্জ্বল ছিল। মিশর বললে আমরা কি বুঝি? মিশরের পিরামিড। মিশরকে আমরা খুব ভালো করে চিনি। কেন? পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি হলো মিশরের পিরামিড। তো এই জন্য আমরা মিশর দেশটা সবাই আমরা চিনি। এরপরে দেখো রাষ্ট্র সমাজ ব্যবস্থা ছিল কিরকম। ছোট ছোট অঙ্গরাষ্ট্রে বিভক্ত ছিল, এগুলিকে নোম বলা হতো। আর আমি সংক্ষেপে পড়াচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, কারণ তোমাদের সিলেবাসটা শেষ করতে হবে। পুরো বই সিলেবাস অনেক খুব কমও না, সংক্ষিপ্ত করা হলেও। তো ত্রয়োদশ অধ্যায় পর্যন্ত তোমাদের সিলেবাসটা দেখো, আমি বলে দিচ্ছি। প্রথম অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় আছে, তৃতীয় অধ্যায়ও আছে, চতুর্থ অধ্যায় আছে, ষষ্ঠ অধ্যায় আছে, পঞ্চম অধ্যায়টা নেই, দশম অধ্যায় আছে। ষষ্ঠ অধ্যায়ের পরে দশম অধ্যায়, একাদশ অধ্যায়, দ্বাদশ অধ্যায়, তারপরে আছে ত্রয়োদশ অধ্যায়, চতুর্দশ অধ্যায়। আচ্ছা, আমি এই অধ্যায়টা লিখে দিব একদিন, আজকে সময় পেলে আজকেও লিখে দিব ইনশাআল্লাহ। আর আমি তো তোমাদেরকে এই সিলেবাস দেখেই পড়াবো। দেখো, সভ্যতায় মিশরীয়দের নীল নদ, নীল নদটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিশরকে নীল নদের দাম বলা হয় কেন?
দেখো একটা প্রশ্ন অবশ্যই আসে অনেক সময়, মিশরের নীল নদের উৎপত্তি আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে, সেখান থেকে নদটি নানা দেশ হয়ে মিশরের মধ্য দিয়ে ভূমধ্যসাগরে এসে পড়েছে। ইতিহাসের জনক হেরোডোটাস যথার্থই বলেছেন মিশর নীল নদের দান, অথবা হেরোডোটাস কেন যথার্থ বলেছেন মিশর নীল নদের দান, এই ধরনের প্রশ্ন আসে। প্রিয় শিক্ষার্থীরা, আমি যখন তোমাদেরকে পড়িয়েছিলাম ক্লাসে, তখন তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম কি ধরনের প্রশ্ন আসতে পারে, কোনটা ইম্পর্টেন্ট, তোমাদেরকে সেভাবেও পড়িয়েছিলাম। আশা করি তোমরা মনে রেখেছো। তবুও আমি তোমাদেরকে কিছু কিছু বুঝিয়ে দিচ্ছি। এরপরও তোমাদের অপশন রইল, তোমাদের ডায়েরিতে মোবাইল নাম্বার আছে আমার, এবং বিদ্যালয়ে এসেও তোমরা বিদ্যালয় থেকে আমার থেকে জেনে নিতে পারবে কি তোমাদের সমস্যা। আমি খুশি মনে তোমাদেরকে বুঝিয়ে দেব। যে জানতে চায়, ছাত্র যখন জানতে চায়, শিক্ষক তখন বিজ্ঞান উৎসাহে কি করে, তাকে বোঝাতে চায়। খুশি হন শিক্ষক যে আমার ছাত্র শিখতে চাচ্ছে। তোমরা সবসময় যে জিনিসটাই বুঝবে না বা জানবে না, সেটা তোমাদের শিক্ষক থেকে বুঝে নেবে, জেনে নেবে। তাহলে তোমরাও উপকৃত হবে, শিক্ষকও কি হবেন, উপকৃতই হবেন, কারণ তিনি তো জানেন না তোমাদের সমস্যাটা কোথায়। তো তোমরা জানাবে, শিক্ষকও তোমাদেরকে জানাতে চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমিও তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেব। তো দেখো, নীল নদ বা না থাকলে মিশর মরুভূমিতে পরিণত হতো। প্রাচীনকালে প্রতি বছর নীল নদে বন্যা হতো। বন্যার পর পানি সরে গেলে দুই তীরে পলিমাটি পড়ে জমি উর্বর হতো। জমে থাকা পলিমাটিতে জন্মাতো নানা ধরনের ফসল। এই জন্যই মানুষ কি করেছিল, নীল নদে বসবাস করতে শুরু করে। এই জন্য নীল নদের তীরে বসবাস করতে শুরু করে। এই জন্য নীল নদকে কি বলা হয়, নীল নদকে মিশরকে নীল নদের দান বলা হয়। সভ্যতায় মিশরীয়দের অবদানটা দেখো। সভ্যতায় মিশরীয়দের অবদান ছিল, তাদের ধর্ম বিশ্বাস ছিল কিরকম, সকল ক্ষেত্রে জীবনের সকল ক্ষেত্রে ধর্মীয় নিয়মকানুন অনুশাসন দ্বারা প্রভাবিত ছিল না তারা। প্রাচীন মিশরীয়দের মতো অন্য কোনো জাতি, দেখো প্রাচীন মিশরীয়দের মতো অন্য কোনো জাতির জীবনযাপনের সকল ক্ষেত্রে এতটা ধর্মীয় নিয়মকানুন অনুশাসন দ্বারা প্রভাবিত ছিল না। তারা কি ছিল, ধর্মীয় নিয়মকানুন অনুশাসন দ্বারা প্রভাবিত ছিল, ধর্মীয় নিয়মকানুন অনুযায়ী তারা চলতো। আচ্ছা দেখো, সে কারণে মানব সভ্যতার অনেক ধ্যান ধারণা, রীতিনীতি, আচার অনুষ্ঠানের জন্ম প্রাচীন মিশরে। তারা জড়বস্তুর পূজা করতো, মূর্তি পূজা করতো, আবার জীবজন্তুর পূজাও করতো। আচ্ছা দেখো, মিশরীয়রা মনে করতো মৃত ব্যক্তি আবার একদিন বেঁচে উঠবে। সে কারণে দেহকে তাজা রাখার জন্য তারা মমি করে রাখতো। এই চিন্তা থেকে মমিকে রক্ষার জন্য তারা কি করেছিল, পিরামিড তৈরি করেছিল। ফারাওরা স্রষ্টার প্রতিনিধি হিসাবে দেশ শাসন করতো। তারা ছিল প্রধান পুরোহিত এবং অন্যান্য পুরোহিতকেও তারা নিয়োগ করতো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি শুনতে পাচ্ছ। দেখো, শিল্প, তোমরা আমার সাথে কথা বলবে, প্রশ্ন জানতে চাইবে, কোনটা বুঝতেছ না ওইটা জানতে চাইবে, তাহলে আমি তোমাদেরকে উত্তর করতে পারবো। শিল্প দেখো, মিশরীয়দের চিত্রকলা চিত্রপূর্ণ, ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ। অন্যান্য দেশের মতো চিত্রশিল্প গড়ে উঠেছিল ধর্মীয় বিশ্বাস থেকে। তারা সমাধি আর মন্দিরের দেয়াল সাজাতে গিয়ে চিত্রশিল্পের সূচনা করে। তাদের প্রিয় রং ছিল সাদা কালো। সমাধি, পিরামিড, মন্দির, প্রমোদ কানন সাধারণ ঘরবাড়ির দেয়ালে মিশরীয় চিত্রশিল্পীরা অসাধারণ ছবি এঁকেছেন। কারুশিল্প দ্বারা কি ছিল, অসাধারণ দক্ষতা অর্জন করেছিল। ভাস্কর্য শিল্পে মিশরীয়দের মতো প্রতিবাচ্চা বাড়তেও রাখতে সক্ষম হয়নি। আর ভাস্কর্য দ্বারা কি ছিল, অসাধারণ প্রতিভা ছাপ রেখেছিল। আর প্রতিটি শিল্পই ছিল আসলে ধর্মীয় শিল্পকলা। তাদের সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য হচ্ছে গির্জার অতুলনীয় স্ফিংস। আচ্ছা, লিখন পদ্ধতি, কাগজ আবিষ্কার করেছিল তারা। মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল লিপি বা অক্ষর আবিষ্কার। নগর সভ্যতা বিকাশের সঙ্গে সঙ্গে মিশরীয় লিখন পদ্ধতি উদ্ভব ঘটে। 5000 বছর পূর্বে তারা সর্বপ্রথম 24টি ব্যঞ্জন বর্ণের বর্ণমালা আবিষ্কার করে। এই লিখন পদ্ধতির নাম ছিল কি, চিত্রলিপি। এরপরে তারা বিজ্ঞানেও তারা অসাধারণ সাফল্যের স্বাক্ষর রাখে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো তারা কি করেছিল, পাটিগণিতের প্রচলন করেছিল। অঙ্কশাস্ত্রের 2টি শাখা, জ্যামিতি এবং পাটিগণিতের প্রচলন করে। যোগ বিয়োগ ভাগের ব্যবহার জানতো তারা।
তারপরে তারা প্রথম সৌরপঞ্জিকা আবিষ্কার করে 365 দিনে বছর, এই হিসেবে আবিষ্কারকও তারা। তারপরে প্রাচীন মিশরের অধিবাসীরা সময় নির্ধারণের জন্য সূর্যঘড়ি, ছায়াঘড়ি, জলঘড়ি আবিষ্কার করে। ধর্মের কারণে মিশরীয়রা বিজ্ঞান চর্চার আগ্রহী ছিল। তারা পরলোকে বিশ্বাস করতো, ফারাওরা পরবর্তী জন্মেও রাজা হবেন, এই বিশ্বাস তাদের ছিল। আগে বলেছিলাম চিকিৎসা শাস্ত্র প্রাচীন মিশরীয়রা বিশেষ অগ্রগতি লাভ করেছিল। তারা চোখ, দাঁত, পেটের রোগ নির্ণয় করতে জানতো। অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করার বিদ্যাও তাদের জানা ছিল। তারা হাড় জোড়া লাগানো, হৃৎপিণ্ডের গতি ও নারীর স্পন্দন নির্ণয় করতে পারতো। মিশরীয়রা দর্শন ও সাহিত্য চর্চা করতো। তাদের রচনায় দুঃখ হতাশার কোনো প্রকাশ ছিল না। তারা আশাবাদী ছিল। তাদের লেখা সবসময় আনন্দের প্রকাশ দেখা গেছে। তো আজকে প্রিয় শিক্ষার্থীরা, আমি পড়িয়েছি তোমাদেরকে প্রথম অধ্যায় ইতিহাস পরিচিতি, দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা সম্পর্কে জানিয়েছি। মিশরীয় সভ্যতা আমরা পড়লাম। মিশরীয় সভ্যতা তোমাদেরকে পড়তে হবে মিশরীয়দের অবদান, হ্যাঁ, নীলনদের অবদান, মিশরীয়দের অবদান ভালো করে পড়বে। আর ভৌগোলিক অবস্থানটা পড়বে। এগুলি পড়লেই তোমরা ইনশাল্লাহ মিশরীয় সভ্যতা থেকে প্রশ্ন পেতে পারো। তো তোমাদেরকে এগুলো বাড়ি কাজও দিলাম, পড়াও দিলাম, প্রশ্নও দিলাম। কেমন? এগুলি শিখে ফেলবে। প্রিয় শিক্ষার্থীরা, পড়াশোনা মনোযোগ দিয়ে করো। যদি না করো তাহলে তোমরা মাধ্যমিক পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে না। তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষা হবে, অবশ্যই হবে। পরীক্ষা ছাড়া তোমরা কি করতে পারবে না, উচ্চ মাধ্যমিকে যেতে পারবে না, কলেজে যেতে পারবে না। এটা একটা মন খারাপের বিষয়। দেখো, এখন যদি ভালো করে পড়ো, ভালো রেজাল্ট করতে পারবে। আমি দোয়া করি তোমরা যেন পড়াশোনায় মনোযোগী হও, তোমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং তোমরা একটা ভালো রেজাল্ট করে নিজেদেরও কল্যাণ করো, বিদ্যালয়ের সুনাম রক্ষা করো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছ। এবার আমি যা পড়িয়েছি এটা তোমরা আবার বইতে পড়লেই তোমরা সহজে বুঝতে পারবে এবং শিখতে পারবে। প্রতিদিনের পড়া প্রতিদিন তৈরি করে ফেলবে, বাড়ি কাজও করে ফেলবে। প্রথম অধ্যায় থেকে বহু নির্বাচনী প্রশ্ন দেখো। প্রথম অধ্যায় থেকে বহু নির্বাচনী প্রশ্ন করবে। লিখবে আর উত্তর করবে। সৃষ্টি এবং মিশরীয় সভ্যতা থেকে অধ্যায় থেকে মিশরীয় সভ্যতা থেকে বহু নির্বাচনী প্রশ্ন ও সৃজনশীল প্রশ্ন করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার সময় শেষ। তোমাদেরকে আগামী ক্লাসে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ রইল। তোমাদের সব শ্রেণীর বন্ধু বান্ধবদেরকে বলবে যাতে তোমরা রুটিন অনুযায়ী ক্লাসে অংশগ্রহণ করতে পারো। সবাইকে জানাবে ক্লাস করার জন্য, তাহলে তোমরা উপকৃত হতে পারবে। আসসালামু আলাইকুম।